সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। দর্শক, জেড ফোকাসে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে একজন অতিথি থাকেন। আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং প্রবীণ সাংবাদিক সৈয়দ দিদার বক্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ চ্যানেল জেড। আমি সকল দর্শক শ্রোতাবৃন্দকে শুভেচ্ছা এবং আমার আন্তরিক দোয়া জানাচ্ছি, কারণ আমি সব থেকে বয়োবৃদ্ধ মানুষ। তো যাই হোক, আমাকে এখানে ডাকাতে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। জি, আমরা আসলে জেড ফোকাসে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আমাদের রাজনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আপনি জানেন যে আজকে বাবার স্মৃতি বিজড়িত সেই যশোরের উলসি খাল, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হবার পরে তিনি খনন করেছিলেন, তার সেই খালটি, খনন করা খালটি একেবারে শুকিয়ে গিয়েছিল। সেখানে খাল ছিল কিনা এক প্রকার বিলীন হয়ে গিয়েছিল, বোঝা যাচ্ছিল না। সেই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত খালটি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর জনাব তারেক রহমান আজকে খনন করলেন। এটি একই সঙ্গে পরিবেশ প্রতিবেশীর যেমনি অনেক অপরিহার্য একটি অনুষঙ্গ ছিল ওই উলসি খালটি, স্থানীয় কৃষকদের এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য, তেমনি এর সাথে এক ধরনের নস্টালজিয়া বা বাবার স্মৃতি, এক ধরনের আবেগও কাজ করে। আমরা আবেগের বিষয়ে আলোচনা নাই করি। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে, তারা বলেছিল যে তারা 20,000 কিলোমিটার খাল খনন করবে এবং 54টি জেলায়, আজকে 55তম জেলায় খাল খনন কর্মসূচি শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রী শুরু করলেন। খাল আমাদের আসলে বাংলাদেশের কৃষি বলেন, অর্থনীতি বলেন বা জনজীবনের সাথে কতটা ঘনিষ্ঠ এবং খাল কতটা গুরুত্ব বহন করে? শুনুন, আমাদের নদী নালার দেশ বাংলাদেশে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যদিও বলতেন যে আমার 18,000 নদী আছে, খালের সংখ্যা উনি নির্ধারণ করতে পারতেন না, কত হাজার খাল আছে, অগণিত খাল। আপনি এই খালের গুরুত্ব হচ্ছে, পানি ওই খাল দিয়ে প্রবাহিত হয়ে নদীতে যায়, নদী সাগরে যায়। ফলে এই খালের গুরুত্ব জলাবদ্ধতা থেকে, মানুষের জলাবদ্ধতা থেকে খালের গুরুত্ব অনেক বেশি। মানে এক প্রকার লাইফলাইন বলা হয়, আমাদের বাংলাদেশের লাইফলাইন বলা হয়। আমি গ্রামের ছেলে, অজ গ্রামের ছেলে। আমার বাড়ি সুন্দরবন থেকে 40 কিলোমিটার দূরে। অর্থাৎ বুঝতেই পারেন যে আমি কত নিকটে এবং কত সাগরের থেকে কত নিকটে বাস করি। সেই হিসেবে আমি বলতে পারি যে আমার ওখানেই যে খালগুলো আছে, বিভিন্ন সময় খাল খনন হয়েছে। যেমন এই যে উলসি নদীতে আজকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী উনি খাল খননে নতুন করে আবার খাল খনন শুরু করেছেন এবং উলসি খালে আজকে উনি আবার নতুন করে খনন করা শুরু করছেন, কারণ খালটা আবার বুঝে গেছিল। 1900 খুব সম্ভবত 76 কি 77 সালে, আমার ঠিক ডেটটা মনে নাই, 77-78 এর সময় হবে খুব সম্ভবত। ওই উলসি খাল খনন করেছিলেন জিয়াউর রহমান, প্রেসিডেন্ট তখন ছিলেন। উনি ছিলেন প্রেসিডেন্ট। 78 সালের পরেই হবে খুব সম্ভবত, উনি তখন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। উনি এই উলসি খাল খনন করার উদ্দেশ্য ছিল একটা জলাধার সৃষ্টি করা এবং ওই উলসি খাল প্লাবিত হয়ে বাইরের জমিতে যে ফসল নষ্ট হতো, সে ফসল যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করা এবং সেচ যন্ত্র দিয়ে ওই ওই খালটাকে খনন করার ফলে ওখানে জলাধার সৃষ্টির মাধ্যমে আশেপাশের সমস্ত জমিতে সেচ ব্যবস্থা করা। এইটা দিয়ে উনি শুরু করতে চেয়েছিলেন। উনি শুরু করার পেছনে যথেষ্ট কারণও ছিল। উনি অনুপ্রাণিত হয়েছিলেন, আমার যতদূর ধারণা, উনি চীন সফর করেছিলেন। চীন সফরে উনি কমন সিস্টেম দেখেছিলেন। কমন সিস্টেমে এক একটা কমুনে
বহু কমুন আছে এবং কমুনগুলো সবগুলো নিয়ে কিন্তু আপনার সেলফ সাফিসিয়েন্ট। চীন কিন্তু খাদ্য অভাব ছিল, চীনেরও প্রচন্ড খাদ্য অভাব ছিল, এবং এই খাদ্য অভাবকে মেটাবার জন্য কিন্তু তারা এক জমিতে ফসল ফলাবার ব্যবস্থা করেছিল এবং কমন সিস্টেমের মাধ্যমে এক জমিতে বহু ফসল ফলাবার, হ্যাঁ, একই জমিতে বহুবার ফসল ফলাবার, একই জমিতে দুই তিনটা ফসল যাতে তৈরি হতে পারে তার ব্যবস্থা উনি চীনরা করেছিল। আপনি মনে আছে কিনা জানি না, আমি জিয়াউর রহমানের আমি সাংবাদিক হিসেবে জিয়াউর রহমান সাহেবের সাথে অ্যাটাচ ছিলাম। প্রত্যেক দুটা নিউজ এজেন্সি ছিল তখন, তিনটে নিউজ এজেন্সি ছিল, দুটো নিউজ এজেন্সি ফাংশন করতে মেইনলি। একটা হচ্ছে বিএসএস আর একটা হচ্ছে ইস্টার্ন নিউজ এজেন্সি এনা। আমি এনার থেকে আমাদের দুইজন করে, বিএসএস থেকে দুইজন ছিল, এনা থেকে দুইজন ছিল, আমি তার মধ্যে একজন ছিলাম যে এনা থেকে অ্যাটাচ ছিল, জিয়াউর রহমান প্রেসিডেন্টের সাথে অ্যাটাচ ছিলাম। তার প্রত্যেকটা নিউজ কভার করার জন্য, তার কথাবার্তা কভার করার জন্য এবং তার কার্যপ্রণালী দেখবার জন্য এবং তার উপস্থাপন করার জন্য আমি এনা থেকে আমাকে ওখানে তার সাথে অ্যাটাচ করা হয়েছিল। ওই সময় জিয়াউর রহমান প্রত্যেকটা মিটিংয়ে, যেখানে যে মিটিং যেতেন, উনি জোর করে দিয়ে বলতেন যে আপনাদের আমাদেরকে 2-3টে ফসল উৎপাদন করতে হবে। তখন খাদ্য অভাব ছিল আমাদের প্রায় 30 লক্ষ মেট্রিক টন, কারণ 74 পরবর্তী আপনার 30 লক্ষ মেট্রিক টন ইজ নট এ ম্যাটার অফ জোক। আমাদের তখন প্রায়, উনি যখন প্রেসিডেন্ট হন তখন প্রায় 8 কোটি মতো লোক, 7.5 কোটি আমাদের লোক ছিল, লোক সংখ্যা ছিল যখন স্বাধীন হই। এটা প্রায় 8 কোটি মতো হয়ে গেছিল 1978-69 সালে, 79 সালে। সেই তখনও খাদ্য ঘাটতি ছিল আমাদের 30 লক্ষ মেট্রিক টন। এই ঘাটতি পূরণ করতে হতো ইম্পোর্ট করে। প্রচুর টাকা পয়সা আমাদের ওই ইম্পোর্টের খাদ্য আমদানিতে চলে যেত। PL 480 নাম করে আমেরিকান যে গম দেওয়ার ছিল, একটা চ্যারিটি প্রকল্প ছিল, আমেরিকার একটা প্রকল্প ছিল PL 480। এর মাধ্যমে গম আসতে, গমের যে মূল্যটা ধার্য করতো এবং সেটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ব্যয়বহুল ছিল। এর থেকে মুক্তি পাওয়ার জন্য উনি খাদ্য উৎপাদনের দিকে যথেষ্ট জোর দিয়েছিলেন এবং জোর দেওয়ার সাথে সাথে উনি খাল খনন সৃষ্টি করে, জলাধার সৃষ্টি করে সেচ ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করেন। পানির স্বাভাবিক প্রবাহ, খালগুলোনে স্বাভাবিক প্রবাহ যদি থাকে, সেখান থেকে পানি জমিতে, ফসলি জমিতে যাওয়া, সহজ সেচের ব্যবস্থা হবে। সফল ওখানে ডিপ টিউবওয়েল বসালে প্রত্যেকটা খালের যদি জমির যেখানে যেখানে ডিপ টিউবওয়েল বসানোর প্রয়োজন, কৃষকদের যদি একটু সাহায্য করা যায়, তাহলে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি, ওই যে ধরে রাখা পানি, আন্ডারগ্রাউন্ড পানি আর ইউজ করার প্রয়োজন হয় না। সে ব্যবস্থা উনি করেছেন। আবার আন্ডারগ্রাউন্ড পানিতে নানা ধরনের চ্যালেঞ্জও থেকে যায়, আন্ডারগ্রাউন্ড পানি ব্যবহার করা যায়, পানিতে সবসময় রিজেনারেশন হচ্ছে। আপনার উপরের পানি যখন দেওয়া আছে তখন নিচে চলে যাচ্ছে, নিচের পানি আবার রিজেনারেটেড হয়ে আবার উপরে আসছে। যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে উনি খাল খনন প্রকল্প করেছিলেন। এই খাল খননের অনেক ক্রিটিসিজম হয়েছে, বাজে ক্রিটিসিজম হয়েছে, বিকৃতভাবে লোকে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে, শুধু নয়, এটা আমার চাক্ষুষ দেখে আসার অভিজ্ঞতা থেকে বলছি, যে খাল খনন এবং নদীগুলোকে চ্যানেলাইজ করা এবং নদীর সাথে জলাধার সৃষ্টি করা, সেচ ব্যবস্থার জন্য একটা উন্নততর খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেটা আমরা দেখেছি, চাক্ষুষ দেখেছি। চীনে এই ব্যবস্থাটা আছে এবং অন্যান্য বড় দেশগুলোও সেই ব্যবস্থাগুলো গ্রহণ করেছে। বর্তমানে নতুন করে আবার শুরু হয়েছে এই উদ্যোগ। অনেকে বলছেন যে এটি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করছেন, বা এগুলো দিয়ে আসলে আমি বিশ্বাস করি না। সস্তা জনপ্রিয়তা নয়। আমাদের দেশে এখনো যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতাও না, কিন্তু আমাদের খাদ্যে আমরা কাগজে কলমে অনেকটা মিটিয়েছি। কাগজে স্বনির্ভর, এখনো পর্যন্ত প্রায় আমার যতদূর আমি ঠিক আমার স্টাডি নাই, কিন্তু এখনো আমার মনে হয় 7-8 লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য আমদানি করতে হয়।
তার মানে এখন আমরা খাদ্য ঘাটতিতে আছি। এই যে নতুন করে খাল খনন প্রকল্প, এই প্রকল্প আমাদের কতটা ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের কৃষি বা কৃষিভিত্তিক অর্থনীতি? যদি আমরা এখানে আমি চীনের ব্যবস্থা আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা অনুভব করেন। এর মধ্যে কিন্তু আমার একটা লেখা আমি কোন পত্রিকা যেন বেরিয়ে, যুগান্তরে বেরিয়েছে, এই খাল খনন এবং জলাধার সৃষ্টি, খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে জলাধার সৃষ্টি করার। এই জন্য আমি চীনের সফরের কথা উল্লেখ করেছি, যে সফরে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি নিজে গেছিলাম এবং আমরা কমন সিস্টেম দেখে এসেছি। কমন সিস্টেমের আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কমন সিস্টেমটা কত উপকারী একটা জনবসতির সৃষ্টি করার জন্য এবং জনবসতির সর্বরকমের সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য কমন সিস্টেমটা কতখানি উপকারিতা আছে আপনি ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আমরা যখন কমুনে গেলাম দেখবার জন্যে, কমুনে একটা আমাদের ওখানে কমিউনিটি হলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। কমিউনিটি হলে একজন উপস্থাপন করলেন যে ওরা এই কমিউনিটি কিভাবে তৈরি হয়েছে। তো উনি বোর্ডে ব্যাখ্যা দিচ্ছেন, ম্যাপ আছে সামনে, বোর্ডে ব্যাখ্যা দিচ্ছেন সে উপস্থাপক। উনি বললেন যে এই যে ল্যান্ড দেখছেন, যে বিপুল পরিমাণে ল্যান্ড, কত হেক্টর, ওটা হেক্টর হিসেবে কাউন্ট করে, হেক্টর হাজার হাজার হেক্টর ল্যান্ড দেখছেন। এর ভিতরে কিন্তু মানুষের বসতি ছিল। সে মানুষের বসতি ওখান থেকে উঠিয়ে জমি সৃষ্টি করা হয়েছে এবং বসতিতে যারা বাস করতেন তাদেরকে এই স্যাটেলাইট টাউনে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছেন, এই স্যাটেলাইট টাউনে নিয়ে আসা হয়েছে। এবং আগে যেমন আইল বলতো, আমরা বলি আইল, মানে ডিমার্কেশন অফ ল্যান্ড। ওই ডিমার্কেশন অফ ল্যান্ডে যার যার জমি সেটা ভাগ করে নিত, সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে প্লেন ল্যান্ড হয়েছে। প্লেন ল্যান্ডের, তাহলে প্লেন ল্যান্ড হলে পরে প্লেন ল্যান্ডের সেচের ব্যবস্থা করতে হবে। সেচের ব্যবস্থার জন্যই হচ্ছে এই জলাধার সৃষ্টি করা। জলাধার সৃষ্টি করতে হলে কোথায়, নদী প্রকল্প, যতগুলো নদী আছে সেই নদীর প্রকল্পের সাথে কিন্তু জলাধার সৃষ্টি করতে হবে। নদীগুলোকে যদি আমরা ঠিক মতো চ্যানেলাইজ করতে পারি এবং আমরা যদি জলাধার সৃষ্টি করতে পারি, মানে ওয়াটার কনজারভেশন যেটাকে আমরা বলি, ওয়াটার কনজারভেশনের মাধ্যমে আমরা ওই ভূখণ্ডে আমরা সেচ ব্যবস্থা করতে পারি এবং সেচ ব্যবস্থা যদি প্রপার ওয়েতে আমরা করতে পারি তাহলে প্রচুর খাদ্যের উৎপাদন হবে। যে সমস্ত লোকজনদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে স্যাটেলাইট টাউন করা হয়েছে, সে স্যাটেলাইট টাউনও কিন্তু সেখানে আরেক রকমের পেয়েছে। এই জলাধারের মধ্য দিয়ে কৃত্রিম স্রোত তারা তৈরি করে ওই জলাধার থেকেই তারা বিদ্যুৎ উৎপাদন করেছে। ওই বিদ্যুৎ দিয়েই কিন্তু সেচের ব্যবস্থা করেছে। ওই বিদ্যুতের দিয়েই কিন্তু ওই স্যাটেলাইট টাউনে তারা বিদ্যুতের ব্যবস্থা করেছে। এবং মানে যে যার মতো যার যেরকম ফসলের প্রয়োজন, ওরা ওখান থেকে কমিউনিটির মাধ্যমে, কমিউনিটি ওখানে যে কমিউনিটি সিস্টেম তৈরি করেছে। আমরা যে কমিউনিটি ভিজিট করেছিলাম প্রায় 2000 পরিবার, তার মানে প্রায় 2000 পরিবারে এক একজন, চায়না তো অনেক লোক সংখ্যা, এক এক পরিবারে হয়তো 5 জন 6 জন 7 জন 8 জন করেও ছিল। তো এত লোকজনের মধ্যে কিন্তু, এবং কোন পরিবারকে আমরা কিন্তু তাদেরকে কাপড় জামাগুলো দেখেছি পরিষ্কার, মানে তারা জীবনযাত্রায় এক ধরনের পরিবর্তন, এবং তারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতো এবং নিট অ্যান্ড ক্লিন সমস্ত এরিয়া স্যাটেলাইট টাউনটা। এবং সেখানে তাদের প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ তারা আছে, ফ্রিজ আছে সেই 1978-এ। এখন তো নিশ্চয়ই আরো উন্নত হয়েছে। এখন উন্নত মানে কি, আমার মনে হয় এখন আমি 1987-এ আমার লাস্ট, 87-এ না 84-এ আমি ঠিক লাস্ট ভিজিট বোধহয় আমার চীনে 84 কি 85 এরকম কোথায় গেছিলাম খুব সম্ভবত, আমার ঠিক মনে নাই, বহুদিন আগের ঘটনা। তো তখনও ওই মানে যখন দেখে এসেছিলাম, তারপরে আমরা আবার যেতে চেয়েছিলাম, বলে কি যে তখন ওরা আমার চিত্রটা গুলো দেখালো, গ্রিনারিজ, সমস্ত গ্রিনারিজ, মানে সবুজ ফসলে ভরে গেছে, মানে একবারে মাঠ সবুজ ফসল ভরে গেছে। ওরা একটা পরিসংখ্যান দিয়েছিল,
ওদের মানে শুধু ইঁদুরে ওদের ফসল খেত, ফসল নষ্ট করত। প্রায় 8 কোটি মেট্রিক টন ফসল ইঁদুরই খেয়ে যেত। এটা চিন্তা করেন যে কত পরিমাণ খাদ্য তাদের নষ্ট হতো। ওই ইঁদুর মারাও তারা একটা প্রকল্প করেছিল, ইঁদুর মারা প্রকল্প, যে কোনো ইঁদুরকে ফসল খেতে দেওয়া হবে না। এবং তার জন্য কিন্তু তখন যখন আমরা যখন গেছিলাম তখন খুব সম্ভবত ডেং শিয়াওপিং খুব সম্ভবত এতে ছিলেন। ডেং শিয়াওপিং এর না তারা আমি ঠিক এখন খেয়াল করতে পারছি না, ডেং শিয়াওপিং এর আগে একজন ছিলেন হয়তো, উনি মডার্নাইজেশন প্রোগ্রাম করেছিলেন। মডার্নাইজেশন প্রোগ্রামে ওনাদের একটা স্লোগান ছিল, যে স্লোগানটা হচ্ছে খুব ইন্টারেস্টিং স্লোগান, যে বিড়ালটা সাদা কিংবা কালো এটা বিচার্য বিষয় নয়, বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা সেটা হচ্ছে বিচার্য বিষয়। তারপরে ওরা বলছে আমরা প্রত্যেকটা লোক তার সমস্ত যেটুকু সম্ভব তার পক্ষে সে কাজ করবে, কেউ বসে রাখতে পারবে না, সবাই কাজ করবে এবং তাদের খাদ্য ঘাটতি মিটাবার জন্য যা কিছু করা লাগবে সবকিছু করবে। কিন্তু সেখানে লেখাপড়া তো তাদের এই ডেভেলপমেন্টের জন্য বা তাদের এই যে এগিয়ে চলবার জন্য তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য ছিল, যে তারা বদলাতে চায় দেশটিকে, চীনকে তারা বদলাতে চায়। কিন্তু আমাদের এই জায়গায় বাংলাদেশে কিন্তু সেই রাজনৈতিক সংস্কৃতিটি গড়ে ওঠেনি। আমরা এখনো দেখছি এই 24 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক ঐক্য হবার কথা ছিল, সেই ঐক্য আপনি দেখছেন? বা এই যে খাল খনন কর্মসূচি হচ্ছে আমাদের সবথেকে বড় এই খালের পানি গড়িয়ে তো বিরোধী দলের খেতেও যাবে, ক্ষমতাসীন দলের নেতার খেতেও যাবে। সুতরাং এই ধরনের এবং যে ব্যক্তি কোন দলই করে না তার খেতেও যাবে। তো ঘটনা হচ্ছে যে এই ধরনের প্রকল্পে আসলে জাতীয় যে ঐক্য বা জাতীয় যে প্রচেষ্টাটা একত্র বা যুথবদ্ধ হবার কথা, সেই ঐক্য দেখছেন আপনি? বা এই যে খাল খননে স্বেচ্ছায় খাল খনন, তো স্বেচ্ছায় খালি ক্ষমতাসীন দলের সদস্যরাই যাচ্ছেন, এখানে বিরোধী দলের ওইভাবে উপস্থিতি দেখছি না বা তারা সমালোচনা। এ সম্পর্কে আমি একটি ছোট্ট উপমা দেই। আমি আপনারা তো অনেকেই হজে গেছেন, হজে আমিও গেছি, উমরাও করেছি। তো উমরাও করার পরে যখন আমার বারবার একটা উপলব্ধি এসেছিল, আপনি এই কাবা শরীফে যখন তাওয়াব করেন তখন ওখানে হাজরে আসওয়াদ নাম করে পাথরটা আছে, পাথরটাকে আপনি চুমো দেন। এই পাথর সম্পর্কে যখন প্রত্যেকবার যখন ওখানে পাথরে স্পর্শ করছি আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে। এই পাথরটা আপনি যখন আইএমএ জাহিলিয়াতের যুগ ছিল, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত পাননি, উনি বালক মাত্র ছিলেন। ওই পাথর কাবা শরীফের সংস্কার করছিল, ওখানকার জনগণই সংস্কার করছিল। সংস্কার করার পরে এই পাথরটা কাবা শরীফের পরে স্থাপন করার জন্য তখন গোত্রে গোত্রে সংঘর্ষ সৃষ্টি হলো। কোন গোত্র করবে, একসাথে একটা গোত্র কে বসাবে, কোন গোত্র সব থেকে প্রাধান্য পাবে এবং কোন গোত্র ওই পাথরটা কাবা শরীফে স্থাপন করবে, এই নিয়ে যখন ঝগড়া বিবাদ শুরু হয়ে যেত, তখন ওখানকার কিছু যারা জ্ঞানী গুণী আছেন তারা সিদ্ধান্ত নিলেন যে আল আমিন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ নাম ছিল তখন আল আমিন বলে সবাই ডাকতো, বিশ্বাসী, তার কাছে যেয়ে তাদেরকে আমরা নেই, সে যেটা সমাধান দিবে সেটাই আমরা। তিনি ওই বয়সেই এত জ্ঞানী ছিলেন যে তার সমাধানগুলো সবসময় সবাই মানত। তাকে ডেকে নিয়ে এসে তারা বললো যে তুমি এর সমাধান করে দাও। উনি করলেন কি, উনি একটা সাদা চাদর বিছালেন, সাদা চাদর বিছিয়ে সাদা চাদরের মধ্যে উনি পাথরটা রাখলেন, হাজরে আসওয়াদ রাখলেন, রেখে উনি চারটা বড় গোষ্ঠী ছিল, চারটা বড় গোষ্ঠীকে চার কোণা ধরতে বললেন এবং মাঝখানে আরো বোধহয় 7-8টা গোষ্ঠী ছিল, মোট 13টা গোষ্ঠী তখন ছিল বোধহয়, খুব সম্ভবত আমার যত মনে পড়ে ইতিহাস থেকে পড়া।
তারা চাদরের পাশে ধরলো। উনি করলেন কি, ওই চাদরটাকে সকলকে বয়ে নিয়ে যেয়ে ওখানে নিজে যেয়ে পাথরটাকে বসিয়ে দিলেন। এর মধ্যে কি হলো, এর মধ্যে শিক্ষণীয় কি জিনিসটা আছে? শিক্ষণীয় জিনিসটা হচ্ছে যিনি সমগ্র আরব দেশকে একতাবদ্ধ করলেন, ঝগড়া বিবাদ মীমাংসা সব সলিউশন দিলেন। সমগ্র আরব জাতির মধ্যে যে ঐক্য সৃষ্টি হলো, ঐক্যের মাধ্যমে তারা কাজ করার প্রতিশ্রুতি পেল, অস্ত্র পরিহার করে তারা শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করলো। এগুলো তো শিক্ষণীয় বিষয় আমাদের। আমরা সব মুসলমান ধর্ম পালন করি, কিন্তু এগুলো শিখাই? আপনি বলেন, আপনি এগুলো শুনেছেন কোনো কারো কাছ থেকে? এই কাহিনী আমরা আরো ছোট ছোট এত বড় ঐক্য সৃষ্টি করলেন, এই ঐক্যের শিক্ষা দিয়ে গেলেন, সেই ঐক্যের শিক্ষাটা তো আমরা নেই না। ঐক্যের যদি শিক্ষা যদি নিতে হয়, তো ওই ঐক্যের শিক্ষা নিতে হবে। আজকে ঐক্যবদ্ধ আমরা যত যাই বিবাদ বিসম্মত করতে করতে এখনো কিন্তু আছে, সংঘাত থাকবেই, সংঘাত থাকবে, কিন্তু একটা ভালো কাজের জন্য, একটা উন্নত কাজের জন্য, যেখানে মানুষের সমাগম হবে, যেখানে মানুষ উপকৃত হবে, উপলব্ধি করবে, তার নিজের শান্তি প্রশান্তি পাবে, সেরকম ধরনের কাজের জন্য আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? এই যে খাল খনন, এখানেও তো ঐক্য হতে পারতো। এখানে এই খাল খনন তো শুধু খাল খনন না, এই খাল খনন হচ্ছে আমাদের জাতীয় জীবনে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া এবং আমরা সুন্দরভাবে বাঁচার একটা উপকরণ, এটা বলতে পারি আমরা। কেন আমরা মানে দেশটার ব্লাড লাইন বললে তো এই নদী খালগুলোকেই বলতে হবে। এই নদী খাল ব্লাড লাইফ মানে কি? এই এখন যদি প্লাবিত হয়ে, খালগুলো প্লাবিত হয়ে আমাদের ফসল নষ্ট করে, কার ফসল? আমরা কার দোষ দেই? মানে সরকারের ফসল নষ্ট হবে, মানুষের ফসল নষ্ট হবে এবং মানুষ খাদ্য হবে বা ভুগবে। এখানে আমাদের সকলের উচিত সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ভালো প্রকল্পগুলোর সাহায্য সহযোগিতা করা, এগিয়ে নিয়ে যাওয়া। এর মধ্যে রাজনৈতিক স্বার্থ না খোঁজাই, এর মধ্যেই রাজনৈতিক, এটা হচ্ছে বড় রাজনৈতিক স্বার্থ। বড় রাজনৈতিক স্বার্থটা কি? আমার দেশ, আমি দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে পারছি এবং আমি উন্নত মানের জীবন যাপন করতে পারছি। আপনি দেখেন, আরেকটা আমি ছোট্ট উপমা দিই। আবার এই খাল খনন নিয়ে কিন্তু কিছু বিতর্কও আসছে দিদার ভাই। সেটি হচ্ছে যে আপনারা তো প্রবীণ মানুষ, রাজনীতিতেও প্রবীণ, সাংবাদিকতায় প্রবীণ, অনেক দেখেছেন, অনেক শিখেছেন, কিন্তু আপনারা শেখাতে ব্যর্থ হয়েছেন এই প্রজন্মকে। এই প্রজন্ম আপনাদের কাছ থেকে শিখতে চায়নি। হ্যাঁ, সেটি যেমন একটা, আপনারা অভাগাও বলতে পারেন একদিক দিয়ে, যে আপনারা অভাগা বা আপনারা পারেননি, ব্যর্থতা, মাঝে মাঝে বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে যান। এই খাল খনন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী একটি ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু এখানেও এক ধরনের কিন্তু হীন স্বার্থ চরিতার্থ করার মানসিকতা আমরা কিছু মানুষের মধ্যে দেখি, সবাইকে বলবো না। এখানে বললাম তো যে আমরা বিকৃতভাবে ক্রিটিসাইজ করতে পছন্দ করি। আমরা পজিটিভ দিকটা যদি দেখি, তাহলে কিন্তু আমরা সকলেই একযোগ হয়ে কাজ করতে পারতাম, কিন্তু পজিটিভ দিক তো আমরা দেখি না। আমাদের দেশের একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এই যে ওই লোকটা যদি কাজ করছে, যে ভালো কাজ করছে, ওর ভালো কাজের কোনো প্রশংসা আমরা করতে পারি না। আমি কাজ নাই করলাম, আমি কাজ নাই করি, ভালো কাজের প্রশংসা করি না। টপ সাইড ডাউন, আমি ক্ষমতায় আছি, ক্ষমতা থাকাকালীন আমি যে কাজগুলো করছি, সে কাজগুলোর যেই ক্ষমতা থেকে পরিবর্তন আসলো, আমার কাজগুলো শেষ, টপ সাইড ডাউন করে দিল। টপ সাইড ডাউন করে ও কিছুই করে নাই, আমি সবকিছু করেছি। আচ্ছা, এই যে আমাদের যে জাতীয় মানে একেবারে ন্যাশনাল নেক্সাস, আমাদের নেক্সাস হচ্ছে না কেন? একেবারে মোটা দাগে যদি টু দি পয়েন্টে আপনার কাছে জানতে চাই, আপনার অভিজ্ঞতার আলোকে বা আপনি যতটুকু দেখেছেন সেই আলোকে, আমরা আসলে ইউনিফাইড হতে পারি না কেন? আমাদের টু দি পয়েন্টে প্রবলেম কোন কোন জায়গাগুলোতে? সেটি হতে পারে রাজনৈতিক, এটা হচ্ছে মানসিক দৈন্যতা, অন্য কোনো জাতিগত মানসিক দৈন্যতা। এটা মানসিক দৈন্যতা। আপনি একটা কথা চিন্তা করেন যে আমাদের হিমালয়ান গ্লেসিয়ার এই বর্ষা মৌসুমে, গরমের সময় হিমালয়ান গ্লেসিয়ার গলবে, বৃষ্টির পানি হবে। এই হিমালয়ান গ্লেসিয়ার এবং বৃষ্টির পানির মাধ্যমে 3.5 ট্রিলিয়ন টনস অফ অ্যালুভিয়াল সয়েল, এই হিমালয়ান গ্লেসিয়ারের পানি এবং বৃষ্টির পানি আমাদের এই
বঙ্গোপসাগরে যাবে আমাদের এই 10 দেশের উপর দিয়ে। এই যখন 3.5 ট্রিলিয়ন টনস অফ অ্যালুভিয়াল সয়েল, এবং আরো বোধহয় আমাদের আজ থেকে 20 বছর আগের কথা বলছি, এখন হয়তো এখন আরো বাড়ছে, কারণ আমাদের এটা যাচ্ছে উঁচু হয়ে যাচ্ছে, এইটা যাচ্ছে আমাদের এই দেশের ভিতর দিয়েই বঙ্গোপসাগরে যাচ্ছে। এইটাকে যদি আমরা নদীগুলোকে চ্যানেলাইজ না করতে পারি তাহলে এটা নদীগুলোনে ভরাট হবে, নদীগুলোনে যে ওভারফ্লোড হয়ে বন্যা হবে, বন্যায় ফসল নষ্ট হবে, বাড়িঘর উচ্ছেদ হবে, মানুষ বসবাস এবং পানীয় দূষণ হবে, এবং পানীয় দূষণ হবে, পানি খাবার পানিও থাকবে না, মশা, বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হবে। আমরা তো এটা এইটা যদি আমরা ধরে রাখার জন্য এই এনভায়রনমেন্ট মিনিস্ট্রি তৈরি করা হয়েছিল। এনভায়রনমেন্ট মিনিস্ট্রির ওয়ান অফ দি ফাংশন ছিল এইটাকে এই নদী প্রবাহ যাতে ঠিক মতো থাকে এবং নদীর পথে যাতে এটা চলে যেতে পারে, তার জন্য নদীর পাড়গুলোকে আমাদের কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ও আছে আলাদা, পানি সম্পদ মন্ত্রণালয় করতে পারে এটা পানি সম্পদ মন্ত্রণালয় অথবা আপনার এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, দুই মন্ত্রণালয় যৌথভাবে করতে পারে, কৃষিকে সাথে নিতে পারে। এগুলো আমি একটা দেশে আমাদের এইটা আমি অ্যালুভিয়াল সয়েল যেটা যাচ্ছে সেটা সম্পর্কে বলি। এটা আমাদের যখন সমুদ্রে যাচ্ছে তখন ইট গোজ টু নোহোয়্যার, এটা কোনো যাচ্ছে আমাদের দেশের ঠিক ইকোনমিক জোন থেকে আমাদের ল্যান্ডমাস ফর্ম করছে, ইট ইজ আপকামিং আপ, কিন্তু এটা গতি খুবই স্লো, এটাকে আমরা রিক্লেম করতে পারছি না। আর এই যে সয়েলটা যাচ্ছে এটাও সোর্স অফ নো গ্রাউন্ড, নদী তলদেশ, সমুদ্রের তলদেশ থেকে আরেকটা বালু প্রবাহিত নদী আছে, বালু প্রবাহিত নদী কোথায় হারিয়ে যাচ্ছে কারণ ঠিক নাই। এটাকে আমরা কনসেন্ট্রেট করে রাখতে পারছি না, আমাদেরকে সিলটেশন করতে রাখতে পারছি না ইন দি বে অফ বেঙ্গল। এই বরং এখানে অ্যালুভিয়াল সয়েলটা আমাদের নদী প্লাবিত হয়ে যাচ্ছে এবং আমাদের ফসল নষ্ট হচ্ছে, জনসংখ্যা, বাড়িঘর নষ্ট, সবকিছু নষ্ট হচ্ছে এবং আমাদের জমিও উর্বরতা হারাচ্ছে। ফলে আমরা অনেক কিছুই করতে পারছি না, কিন্তু আমরা তো শিক্ষা নিতে পারি, আমরা টেকনোলজিক্যাল নো হাউ তো আছে আমাদের সামনে। নেদারল্যান্ডস কথা চিন্তা করেন, একটা সাগরের মধ্যে থেকে একটা দেশকে তৈরি করেছে। আপনার ফিলিপাইন্স, তারা সাগরের মধ্যে থেকে আপনার জায়গা বের করছে। ইন্দোনেশিয়া একটার পর একটা দ্বীপটাকে ডেভেলপ করে তারা করছে। মালয়েশিয়া, চীন তো একটা দেশই তৈরি করে ফেলেছে সমুদ্রের মধ্যে থেকে, একটা আলাদা বাংলাদেশের মতো একটা দেশ তৈরি করে ফেলেছে। যদি আমরা এদের কাছ থেকে টেকনোলজিক্যাল নো হাউ নিয়ে আমরা এই সয়েলটাকে ধরে রাখতে পারতাম তাহলে আমাদের এতদিন ভূখণ্ড হয়ে যেত, আমাদের অ্যানাদার বাংলাদেশ হতো। উই কুড হ্যাভ অ্যানাদার বাংলাদেশ আমরা অ্যাচিভ করতে পারতাম যদি আমরা এই যে 3.5 ট্রিলিয়ন টনস অফ অ্যালুভিয়াল সয়েল আমাদের নদী গর্ভ দিয়ে চলে যাচ্ছে এবং সোর্স অফ নো গ্রাউন্ড হয়ে এখন আমরা জানি এটা কোথায় যেয়ে ভাসছে। এটা ভাসছে যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে। অস্ট্রেলিয়া কিন্তু একটা দ্বীপ সৃষ্টি হয়ে গেছে, বিরাট দ্বীপ, বাংলাদেশের সমতুল্য একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়াতে এত জায়গা তো মানে বসতি, মানে ওখানে তো মানুষের সংখ্যা আমাদের থেকে অনেক কম, ওদের বোধহয় 3 কোটি না কত কোটি মানুষ, হ্যাঁ অনেক কম টোটাল, কিন্তু আমাদের থেকে অন্তত 10 গুণ বড় দেশ, তারও বেশি হতে পারে। আমি ঠিক আমরা একেবারে শেষ দিকে আলোচনা করতে করতে সময় থাকলে আপনি এত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কথা বলছেন যে আরো শুনবার আগ্রহ আমাদের ছিল। আমরা একেবারে শেষ দিকে ছোট্ট করে যদি 1 মিনিটে, যে আমাদের আসলে রাজনৈতিক ঐক্য না থাকবার কারণে আমরা বারবার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি বা চেষ্টা করি, আবার হোঁচট খাই, আমরা পিছিয়ে যাই, জাতিগতভাবে পিছিয়ে যাই, বাংলাদেশ রাষ্ট্রটি পিছিয়ে যায়। সেই জায়গা থেকে এখন আপনার অভিজ্ঞতা বা আপনার পার্সোনাল স্পেকুলেশন থেকে যদি জানতে চাই যে আমাদের রাজনীতিকদের এবং নাগরিকদের কোন জায়গাটিতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া জরুরি বলে আপনি মনে করেন, একেবারে ছোট করে? দেখেন, এখন কথা বলা তো খুব প্রবলেম হয়ে যায় না, আমাদের তো কথা তারপরেও আমি আমার তো এখন আর চা পাওয়ার কিছু নাই, আর আমি কখনো নেগেটিভ পলিটিক্স কখনো করিনি। আমি মনে করি যে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হলে আমাদের নিজেদেরকে
যেমন শিক্ষিত হওয়ার সব দিক থেকে কোয়ালিফাই করতে হবে, নিজেদেরকে দাঁড়াতে হবে। এবং যখন আমরা দাঁড়াবার চেষ্টা, এই নেগেটিভ ফর্মুলাগুলো চলে আসে সামনে। কারা করে? এরা করা কিন্তু খুব অল্প লোক। একটা আপনি 10,000 লোকের একটা সমাবেশে হচ্ছে দুটো ঢিল মারলে কিন্তু 10,000 লোকের ছত্রভঙ্গ হয়ে যায়। এই যে লোকের মধ্যে কিছু লোক যারা এই ধরনের ক্রিটিসাইজ করে, তাদের কথাগুলো যদি আমরা ধর্তব্যের মধ্যে না রাখি এবং তারা যদি এই ধরনের কথা না বলেন, তার জন্য তাদের সাথে সাথে সেই ব্যবহারটা যদি আমরা করি, সেখানেও আমরা ক্রিটিসাইজের শিকার হতে পারি। কিন্তু এই ক্রিটিসিজম তো থাকতে হবে, ক্রিটিসিজম থাকবে, কিন্তু পজিটিভ ক্রিটিসিজম হোক। ক্রিটিসিজম মানে কিন্তু শুধুমাত্র নেগেটিভ সাইড, গালাগাল দেয়া বিষয়টা এরকম না। ক্রিটিসিজম মানে হচ্ছে ভালো দিক খারাপ দিক সবগুলো মিলিয়ে তুলে ধরো, এবং সেই ক্রিটিসিজম যেন সংকট থেকে উত্তরণের পথ দেখায়। উত্তীর্ণ হতে পারি, সংকট থেকে উত্তীর্ণ হতে পারি, এবং এই সংকট হওয়ার পিছনে কারণ এই কারণটাকে নিরসন করতে যদি পারি, তাহলে আমাদের সংকট উত্তরণ হবে এবং আমরা জাতিগতভাবে এগিয়ে যাব। এবং বাংলাদেশের আমি নিজে যুদ্ধের ময়দানে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এটা বলে আপনার এখানে বলতে আমার লজ্জা লাগে, কিন্তু বলি, আমি নিজে যুদ্ধের ময়দানে ছিলাম। যেহেতু আমি আওয়ামী লীগ করিনি, এবং আমি কিন্তু একজন ইউটিসির ট্রেনিং প্রাপ্ত একজন অফিসার ছিলাম। ট্রেনিং প্রাপ্ত অফিসার মানে ট্রেনিং প্রাপ্ত ক্যাডেট ছিলাম। ইউটিসি মানে ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর, 2 বছরের পূর্ণ মিলিটারি ট্রেনিং আমার নেওয়া ছিল। অর্থাৎ আমার ইন্ডিয়ায় ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি নিজেই ট্রেনিং দিতে পারতাম এবং আমি নিজে সব অস্ত্রই চালাতে পারতাম। তো তারপরেও কিন্তু আমি মুক্তিযোদ্ধা হতে পারিনি, কারণ আমি আওয়ামী লীগ করিনি। এটি দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আমার ভাইকে, আমার 2টো ভাই মারা গেছে যুদ্ধে। আমার একদম ইয়াংগেস্ট ব্রাদার, সেও আওয়ামী লীগ করতো না। আমার বড় ভাই, উনি এয়ারফোর্সে ছিলেন, উনি ওয়ারেন্ট অফিসার ছিলেন, নন কমিশনড অফিসার ছিলেন, ওয়ারেন্ট অফিসার। হি ওয়াজ পিকড আপ বাই আর্মি অ্যান্ড হি ওয়াজ কিল্ড। তাকে আমার খুঁজেও পাইনি, তার বডিও পাইনি। ওই গল্লাবাড়িতে বোধহয় তাকে নিধন করেছিল অর সামথিং লাইক দ্যাট। 2টো ভাই মারা গেছে। আই এম ক্যারিং এ বুলেট ইন মাই বডি। আমার শরীরে একটা বুলেটও রয়ে গেছে। অথচ আপনি মুক্তিযোদ্ধা না। আমি মুক্তিযোদ্ধা না, আর আমি সার্টিফিকেটের জন্য তো মুক্তিযুদ্ধ করিনি, দেশের জন্য আমি দেশের জন্য, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, অধিকার হরণ যেটা হয়েছিল, সে অধিকারকে পুনরুদ্ধার করা এবং আমাদের সার্বিক উন্নয়নের জন্য। তো আমি আমার দেশকে শুধু চোরা কারবারিদের রাজত্ব সৃষ্টি করার জন্য তো আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। মানে স্বাধীনভাবে চুরি করবার জন্য না, মানুষের জীবন মানের স্বাধীনতার জন্য। মানুষের জীবন মানে শুধু নয়, আমাদের উন্নত জীবন যাপনের করার জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা আজকে ধরেন 55 বছর আমরা স্বাধীনতার বয়স, স্বাধীনতা আমরা পেয়েছি। এই 55 বছরে আমাদের দেশে কাঁচা রাস্তা থাকার কথা, আবার 55 বছর পরে এসেও আমরা 71-এর লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা আরেকটা, জিয়াউর রহমানের সময় কিন্তু আরেকটা জিনিস করেছিলেন, ওনার সময় সে সফরেও আমি ছিলাম। এই পল্লী বিদ্যুৎ আমরা, উনি যখন করেছিলেন তখন মাত্র 13টা পল্লী বিদ্যুতের উনি সংস্থান হয়েছিল। উনি মালয়েশিয়া, খুব সম্ভবত আমার যত স্মৃতিতে মনে পড়ে, মালয়েশিয়া গেছিলাম আমরা। মালয়েশিয়ায় উপরে আমরা সন্ধ্যার সময় চক্কর দিলাম। জোনাকির মতো চলছে সমস্ত দেশটা, জোনাকির মতো দেখে উই আর ইমপ্রেসড। আমরা তাহলে এই জিনিসটা আমরা কেন করতে পারি না? ওইটা দেখে এসে আমরা এখানে, আমি ওইটার উপরে একটা লেখা লিখেছিলাম, এবং নজমুল হুদা সাহেব ছিলেন তখন ল মিনিস্টার, নজমুল হুদা সাহেব আইন করেছিলেন, এবং আন্ডার ডেফিনেট ডিরেকশন এবং গাইডেন্স অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো উনি করলে পরে তখন এটা পল্লী বিদ্যুতের আইনটা তৈরি করার পরে আমরা উই অ্যাপ্রোচ টু ডিফারেন্ট কান্ট্রিজ, বিশেষ করে আমেরিকা এবং কুয়েত। আমাদের দুটো দেশ আমাদের সাড়া দিয়েছিল। কুয়েত আমাদেরকে 8টা পল্লী বিদ্যুৎ স্টেশন দিয়েছিল, আর 5টা দিয়েছিল আমেরিকা। এই 8+5 13টা প্রথমত শুরু হয়েছিল। এই 13টা বিদ্যুৎ কেন্দ্র দিয়ে, পল্লী বিদ্যুৎ কেন্দ্র বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। গ্রামে গ্রামে বাতি দেওয়ার সিস্টেম শুরু হলো। ওই সময়
আমি এখন পাইকগাছায় যে তোমাদের যে পল্লী বিদ্যুৎ যায় ওটা কিন্তু তালার পল্লী বিদ্যুৎ থেকেই যায়। আমাদের যেটা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নাম করে আছে, ওই সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ আমার এলাকায় আমি প্রেসিডেন্টের কাছে বলেছিলাম, স্যার আমার ওখানে একটা আমি চাই। উনি সাথে সাথে আমাকে দিয়ে দিলেন একটা পল্লী বিদ্যুৎ স্টেশন, গ্রাম অঞ্চল, একদম সুন্দরবন অধ্যুষিত অঞ্চল, গ্রাম অঞ্চলে। উনি আমাদের ওখানে কোনো বিদ্যুতের সংস্থান ছিল না, উনি পল্লী বিদ্যুৎ সংস্থান দিয়ে দিলেন। এখন ধরেন আজকে বিদ্যুৎ যে তিনটা জিনিসে যদি আমরা উন্নত হতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের সমস্যার তিনটা বিষয়, পাঁচটা, সবাই বলে পাঁচটা বিষয়, আন্তর্জাতিকভাবে পাঁচটা বিষয় নিয়ে স্বীকৃত আছে, কিন্তু তিনটা বিষয় যদি আমরা করি, ওই দুটো বিষয় আমাদের অটোমেটিক সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ, ইলেকট্রিসিটি, একটা এডুকেশন। আপনি এই তিনটে বিষয় যদি আপনি, এডুকেশনটা হচ্ছে আপনার নিজেকে তৈরি করা, ব্যাকবোন অফ নেশন, ব্যাকবোন অফ দ্য নেশন। টেকনিক্যাল অ্যান্ড জেনারেল এডুকেশন, জেনারেল হায়ার এডুকেশন শুড বি হায়ার এডুকেশন। ওখানে সকলের টেকনিক্যাল এডুকেশনটা ম্যাস এডুকেশন, ম্যাসিভ। খুলনা ইউনিভার্সিটি করা হয়েছিল টেকনিক্যাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল মানে সায়েন্স ওরিয়েন্টেড, টেকনিক্যাল ওরিয়েন্টেড ইউনিভার্সিটি করা হয়েছিল, সেটাকে জেনারেলাইজ করে দেওয়া হয়েছে। এই জেনারেলাইজ ইউনিভার্সিটি আমাদের কি, আমরা যেগুলো এখন তো জেলায় জেলায় ইউনিভার্সিটি, আপনি যে চিন্তা করেন আমাদের 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 জীবনমানের উন্নতির জন্য বাইরের থেকে হায়ার করে নিয়ে আসতে হয় লোকজনকে, এক্সপার্টিস নিয়ে আসতে হয়। এই বাইরে থেকে হায়ার করব কেন? আমরা নিজেরাই কেন নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো না? আমরা নিজেরা যদি এই শক্তি অর্জন করতে পারি, নিজেরাই যদি জ্ঞানী হতে পারি, নিজেরাই যদি কর্মী হতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হব। জি দিদার ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে সময় স্বল্পতার কারণে আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা অনেক ধন্যবাদ। বর্তমান যে সরকার রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যে সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকার আসলে মানুষের জীবনকে বদলাবার জন্যই কাজ করছে। মানুষের জীবন বদলে গেলে দেশের চিত্র এমনিতেই বদলে যাবে। আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে সৈয়দ দিদার বদ, তিনি একজন অভিজ্ঞ মানুষ, তিনি অনেকগুলো সরকার দেখেছেন, অনেক বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র তিনি ঘুরেছেন, তাদের বদলে যাওয়ার গল্পগুলো দেখেছেন, গল্পগুলো শুনেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে আমরাও আজকে আলোচনা করলাম। আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার মানুষকে বদলে দেবার জন্য জীবনমুখী সব প্রকল্প নিয়ে এগিয়ে যাবে, বাংলাদেশও এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।